নবম পে স্কেল ও দুর্নীতি প্রতিরোধের মধ্যকার গভীর ও বহুমাত্রিক সম্পর্ক নিয়ে আজ আমরা এক বিশদ আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের দুর্নীতি একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশ প্রতি বছরই নিচের দিকে থাকে। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের অনেক সাধারণ মানুষের রয়েছে। এই দুর্নীতির পেছনে অনেক কারণ আছে, যেমন দুর্বল জবাবদিহিতা, আইনের অপর্যাপ্ত প্রয়োগ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক চাপ। কিন্তু একটি কারণ যা প্রায়ই আলোচনায় আসে না, সেটি হল সরকারি কর্মচারীদের অপর্যাপ্ত বেতন। যখন একজন কর্মচারী তার বেতনে সংসার চালাতে পারেন না, তখন অনানুষ্ঠানিক আয়ের প্রলোভন তাকে দুর্নীতির দিকে ঠেলে দেয়। এই সত্যটি সহজ, কিন্তু অনেক সময় নীতি নির্ধারকরা স্বীকার করতে চান না। নবম পে স্কেলে পর্যাপ্ত বেতন বৃদ্ধি করা হলে দুর্নীতি কতটুকু কমবে, কিভাবে কমবে, এবং শুধু বেতন বৃদ্ধি কি যথেষ্ট নাকি সঙ্গে আরও কিছু দরকার, এই প্রশ্নগুলোর উত্তর আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেলকে দুর্নীতি প্রতিরোধের একটি কার্যকরী হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে যুগান্তকারী পরিকল্পনা তৈরি হচ্ছে, আজকের প্রতিবেদনে সেই বিষয়টি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হবে। দুর্নীতি ও অপর্যাপ্ত বেতনের মধ্যকার সম্পর্কটি প্রথমে তাত্ত্বিকভাবে বোঝা দরকার। অর্থনীতিতে দুর্নীতিকে বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন যে একজন কর্মচারী দুর্নীতি করার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি অবচেতন হিসাব করেন। একদিকে থাকে দুর্নীতি থেকে প্রাপ্ত আর্থিক সুবিধা, অন্যদিকে থাকে ধরা পড়ার ঝুঁকি ও শাস্তির ভয়। যখন বৈধ বেতন পর্যাপ্ত থাকে, তখন দুর্নীতির আর্থিক প্রণোদনা কমে যায়, কারণ নিজের চাকরি ও সম্মান নিয়ে ঝুঁকি নেওয়ার মতো যথেষ্ট চাপ তখন আর থাকে না। কিন্তু যখন বৈধ বেতনে সংসার চালানো যায় না, তখন দুর্নীতির প্রলোভন প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই তত্ত্বটি বাংলাদেশের বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক। ধরা যাক একজন সাধারণ ভূমি অফিসের কর্মচারীর কথা, যার মাসিক বেতন ২০,০০০ টাকা, কিন্তু তার ঢাকা শহরের বাসার ভাড়াই ২৫,০০০ টাকা। পরিবারের অন্যান্য খরচ, সন্তানের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় মেটানোর পর তার পক্ষে দুর্নীতি না করে সৎভাবে জীবনযাপন করাটা প্রায় অবাস্তব একটি প্রত্যাশা। এই রূঢ় বাস্তবতাকে স্বীকার করেই দুর্নীতি প্রতিরোধের নীতি প্রণয়ন করতে হবে। বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় কেন্দ্রগুলো হল সেই সরকারি বিভাগগুলো যেখানে সাধারণ মানুষের সঙ্গে প্রতিদিন সরাসরি লেনদেন হয়। ভূমি রেজিস্ট্রি অফিস, বিআরটিএ, পাসপোর্ট অফিস, পুলিশ থানা, আদালত প্রাঙ্গণ, সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি লাইসেন্স প্রদানকারী দপ্তরে দুর্নীতির অভিযোগ সবচেয়ে বেশি। এই দপ্তরগুলোতে কর্মরত কর্মচারীরা প্রতিদিন বহু মানুষের সঙ্গে কাজ করেন এবং তাদের সেবা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে একটি প্রচ্ছন্ন বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ সব সময়ই থাকে। নবম পে স্কেলে এই দপ্তরগুলোর কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লে এবং একই সঙ্গে ডিজিটাল সেবা প্রক্রিয়া চালু করলে দুর্নীতির সুযোগ ও প্রণোদনা উভয়ই অভাবনীয় হারে কমবে। পুলিশ বিভাগ ও দুর্নীতির সম্পর্কটি আমাদের সমাজে অত্যন্ত সংবেদনশীল, কিন্তু চরম বাস্তব। বাংলাদেশে পুলিশের ভূমিকা নিয়ে সমাজে মিশ্র ধারণা প্রচলিত রয়েছে। একজন সাধারণ পুলিশ কনস্টেবল বা উপপরিদর্শকের মাসিক বেতন জীবনযাত্রার ব্যয়ের তুলনায় অনেক কম, কিন্তু তিনি প্রতিদিন এমন সব পরিস্থিতি ও পরিবেশে কাজ করেন যেখানে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের ব্যাপক সুযোগ রয়েছে। একটি মামলার তদন্ত করতে গিয়ে, গভীর রাতে একটি চেকপোস্টে ডিউটি করতে গিয়ে বা একটি থানায় সাধারণ ডায়েরি বা অভিযোগ নেওয়ার সময় অনেক ক্ষেত্রেই অনানুষ্ঠানিক অর্থ লেনদেন ঘটে। এই অনাকাঙ্ক্ষিত লেনদেনের পেছনে অন্যতম প্রধান কারণ হল বেতনের চরম অপ্রতুলতা। নবম পে স্কেলে পুলিশ বাহিনীর কনস্টেবল থেকে শুরু করে মাঠ পর্যায়ে সকল স্তরের সদস্যের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে এবং একই সঙ্গে বডি ওর্ন ক্যামেরা বা সিসিটিভির মতো কার্যকর ডিজিটাল তদারকি ব্যবস্থা চালু করলে পুলিশ বিভাগে দুর্নীতি দৃশ্যমান মাত্রায় হ্রাস পাবে। এটি শুধু পুলিশ সদস্যদের জন্যই নয়, বরং সেবা প্রশাসী সাধারণ মানুষের জন্যও একটি অনেক বড় সুখবর হবে।
রাজস্ব বিভাগ ও কাস্টমসের দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিতে প্রতিদিন একটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কর আদায়কারী কর্মচারীরা যখন কম বেতনে কাজ করেন, তখন করদাতাদের সঙ্গে যোগসাজশ করে অনানুষ্ঠানিক লেনদেনের প্রলোভন অত্যন্ত তীব্র হয়। একজন কর কর্মচারী যদি কোনো অসাধু ব্যবসায়ীর করের হিসাব সামান্য কম দেখান এবং বিনিময়ে কিছু অনানুষ্ঠানিক সুবিধা বা ঘুষ গ্রহণ করেন, তাহলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় এবং এই দুর্নীতির বিষাক্ত চক্র চলতেই থাকে। কাস্টমস বিভাগেও একই চিত্র বিরাজ করছে। বন্দরে আমদানি রপ্তানি পণ্যের শুল্ক মূল্যায়নে অনানুষ্ঠানিক লেনদেন দেশের রাজস্ব ভাণ্ডারকে নিরন্তর সংকুচিত করছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে কেবল রাজস্ব ফাঁকির পরিমাণই প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা। নবম পে স্কেলে রাজস্ব বিভাগের কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বাড়লে এই ফাঁকির একটি উল্লেখযোগ্য অংশ চিরতরে বন্ধ হবে এবং সরকারের বাড়তি রাজস্ব আদায় হবে। এই বাড়তি আদায়কৃত রাজস্ব দিয়েই পে স্কেলের বর্ধিত ব্যয়ের অনেকটাই মেটানো সম্ভব হবে, যা দেশের অর্থনীতির জন্য একটি স্বনির্ভর চক্র তৈরির অভূতপূর্ব সুযোগ এনে দেবে। শিক্ষা বিভাগে দুর্নীতির একটি বিশেষ রূপ রয়েছে, যা দেশের শিশু ও তাদের পরিবারের ওপর সরাসরি মানসিক ও আর্থিক চাপ তৈরি করছে। সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় অনানুষ্ঠানিক অর্থ নেওয়া, পরীক্ষায় নম্বর বাড়ানোর বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণ, বৃত্তির তালিকায় স্বজনপ্রীতির মাধ্যমে নাম অন্তর্ভুক্তিতে দুর্নীতি এবং বিদ্যালয়ের উন্নয়ন তহবিল ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। এই ধরনের দুর্নীতির অভিযোগ প্রায়ই সংবাদ মাধ্যমে উঠে আসে। এই দুর্নীতির অন্যতম প্রধান কারণ হল শিক্ষকদের সম্মানজনক বেতনের অভাব। একজন প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যখন দেখেন যে সমযোগ্যতা সম্পন্ন বেসরকারি খাতের কর্মচারীরা বা বেসরকারি কর্পোরেট স্কুলের শিক্ষকরা তার চেয়ে কয়েক গুণ বেশি বেতন ও সুবিধা পাচ্ছেন, তখন তার ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়। অভিভাবকরা যখন ছেলেমেয়েদের শিক্ষার পেছনে প্রচুর অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকেন, তখন কম বেতনের সরকারি শিক্ষকরা বাধ্য হয়ে প্রাইভেট টিউশন বা কোচিং বাণিজ্যের দিকে মারাত্মকভাবে ঝুঁকে পড়েন। এর ফলে শ্রেণীকক্ষের মূল পাঠদান প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হয়। সরকার বিশ্বাস করে নবম পে স্কেলে শিক্ষকদের বেতন এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে তাদের আর কোচিং বাণিজ্যের ওপর নির্ভর করতে না হয়। তারা যেন শ্রেণীকক্ষেই তাদের পূর্ণ মনোযোগ ও মেধা বিনিয়োগ করতে পারেন, যা আগামীর দক্ষ ও নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ তৈরিতে সাহায্যকর হবে। একইভাবে স্বাস্থ্য খাতে দুর্নীতির চিত্রটি আরও বেদনাদায়ক এবং সরাসরি মানুষের জীবন মরণের সাথে যুক্ত। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের বেতন ও অন্যান্য সুবিধা পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় যথেষ্ট নয়, ফলে অনেক চিকিৎসক তাদের সরকারি দায়িত্ব পালনের চেয়ে নিজস্ব প্রাইভেট প্র্যাকটিস বা বেসরকারি ক্লিনিকে সময় দিতে বেশি আগ্রহী হন। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে রাখা হয় যাতে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে সুবিধা হয় এবং সেখান থেকে কমিশন পাওয়া যায়। এই অমানবিক দুর্নীতির শেকড়ও লুকিয়ে আছে সেই অপর্যাপ্ত বেতন কাঠামোর ভেতরে। নবম পে স্কেলে চিকিৎসকদের নন প্র্যাকটিসিং ভাতা আকর্ষণীয় করা এবং তাদের জীবনযাত্রার মান নিশ্চিত করার মাধ্যমে এই কমিশন বাণিজ্য ও দুর্নীতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব বলে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা মনে করেন। প্রকৌশল ও নির্মাণ খাত, যেমন সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির প্রভাব দেশের অবকাঠামোর ওপর সরাসরি পড়ে। কম বেতনের কারণে এই খাতের অনেক কর্মচারী ঠিকাদারদের সাথে অলিখিত চুক্তিতে জড়িয়ে পড়েন। এর ফলে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, সরকারি ভবনের স্থায়িত্ব কমে যায় এবং কিছুদিন পরই আবার সংস্কারের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় হয়। একটি শক্তিশালী পে স্কেল এবং তার সাথে কড়া নজরদারি এই পার্সেন্টেজ বা কমিশন বাণিজ্য বন্ধ করার প্রাথমিক শর্ত। তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল, শুধু বেতন বৃদ্ধি করলেই কি রাতারাতি দুর্নীতি জাদুর মতো উধাও হয়ে যাবে? সমাজবিজ্ঞানীরা ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা এক বাক্যে বলেন, না, শুধু বেতন বৃদ্ধিই যথেষ্ট নয়। দুর্নীতি প্রতিরোধের জন্য বেতনের পাশাপাশি আরও কিছু কাঠামোগত সংস্কার অপরিহার্য। একে বলা হয় পুরস্কার ও শাস্তির নীতি। সরকার যখন কর্মচারীদের একটি সম্মানজনক জীবনযাপনের জন্য পর্যাপ্ত বেতন নিশ্চিত করবে, তখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করার নৈতিক অধিকার ও শক্তি সরকারের হাতে চলে আসবে। তখন আর কোনো কর্মচারী কম বেতনের অজুহাত দেখিয়ে সহানুভূতি কুড়োনোর সুযোগ পাবেন না।
পর্যাপ্ত বেতন নিশ্চিত করার পর প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল রূপান্তরের ওপর সর্বোচ্চ জোর দিতে হবে। টেন্ডারিং, নথি, অনলাইনে সেবা প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করতে হবে, যাতে কোনো ফাইলের ওপর কোনো ব্যক্তিবিশেষের একচেটিয়া নিয়ন্ত্রণ না থাকে। একজন নাগরিককে যেন সরকারি সেবা পেতে কোনো অফিসে সশরীরে যেতেই না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে আগামী দিনের লক্ষ্য। মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ যত কমবে, দুর্নীতির সুযোগও ঠিক ততটাই কমে যাবে। এর পাশাপাশি সকল সরকারি কর্মচারীর সম্পদের হিসাব প্রতি বছর কঠোরভাবে নিরীক্ষণ করার একটি স্বাধীন কাঠামো তৈরি করতে হবে। আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।